আপনি কি জানেন, পৃথিবীর ইতিহাসে এমন এক সম্রাট ছিলেন যার জীবনের কিছু অসাধারণ কাহিনী শুনলে আপনার শরীর শিহরিত হয়ে উঠবে? তিনি হলেন সম্রাট আকবর। একজন সম্রাট যার শৈশব কাটে রক্ত আর ষড়যন্ত্রের ভেতর, অথচ ভাগ্যের খেলায় তিনি পরিণত হন ইতিহাসের সবচেয়ে বিস্ময়কর শাসকে। তার জীবনে এমন কিছু অবিশ্বাস্য মুহূর্ত আছে যা শুনলে আপনার গায়ে সত্যি কাটা দেবে। 1542 সালের 15ই অক্টোবর সিন্ধুর অমরকোট দুর্গে আকবরের জন্ম হয়। সেই সময় তার বাবা সম্রাট হুমায়ুন পরাজিত হয়ে রাজ্য থেকে বিতাড়িত, আর মুঘল সাম্রাজ্য প্রায় ভেঙে পড়েছে। আকবরের মা হামিদাবানু বেগম তখন স্বামীসহ উদ্বাস্তু জীবনে ঘুরছিলেন। অমরকোটের হিন্দু রাজা রানা প্রসাদ তাদের আশ্রয় দিয়েছিলেন। সেখানেই জন্ম নেন শিশুটি। এই জন্ম ছিল নাটকীয়, কারণ মুঘলরা তখন ক্ষমতাহীন, ভবিষ্যৎ অনিশ্চিত। কেউ ভাবেনি এই শিশু একদিন ভারতবর্ষের ইতিহাস বদলে দেবে। নাম রাখা হয় জালাল উদ্দিন মোহাম্মদ আকবর। ভাগ্যের পরিহাস, যে দুর্গে তিনি জন্মেছিলেন তা মুঘলদের ছিল না, বরং এক হিন্দু রাজার কৃপায় পাওয়া সাময়িক আশ্রয়। এই অনিশ্চিত জন্মই পরবর্তীতে তাকে গড়ে তুলেছিল একজন দুঃসময়জয়ী সম্রাট হিসেবে। সম্রাট আকবর শিশুকালেই অনাথ। 1540-এর দশকে আকবর যখন মাত্র কয়েক বছরের শিশু, তখন তার বাবা হুমায়ুন আফগান শাসক শের শাহ সুরি এর সঙ্গে যুদ্ধ হেরে দেশে থাকতে পারছেন না। হুমায়ুনকে বারবার বিতাড়িত হতে হয়, বিভিন্ন দুর্গ ও পর্বতের আশ্রয় নিতে হয় এবং কখনো মৃত্যুর ভয়ে পালাতে হয়। এই সময় ছোট আকবর পুরোপুরি অনাথের মতো হয়ে ওঠে, যেখানে তার জীবনের সবচেয়ে নিরাপদ আশ্রয়গুলোই হারিয়ে যায়। কখনো তিনি দুর্গের সুরক্ষিত কক্ষে থাকলেও বহু সময় কাটতে হয় ভয়ঙ্কর আশ্রয় শিবিরে। কখনো রাত্রি জেগে থাকতে হয়, কখনো খিদে, কখনো শীত, দুঃখের সঙ্গে লড়াই করতে হয়। এভাবে তার শৈশবের দিনগুলো কেটেছে উদ্বাস্তু এবং অনিশ্চয়তার মাঝে। শিশুকালে এই দুর্দশা আকবরের মানসিকতা গড়ে তোলে। তিনি শিখেছিলেন কষ্ট, ধৈর্য এবং নিজের শক্তির উপর বিশ্বাস রাখা কতটা গুরুত্বপূর্ণ। এই কঠিন অভিজ্ঞতা পরে তাকে শুধু শক্তিশালী সম্রাটই বানায়নি, বরং একটি প্রজ্ঞাবান, ন্যায্য ও দূরদর্শী শাসক হিসেবেও গড়ে তুলেছে। শিশুকালের এই অনাথত্ব, অভাব, দুর্ভিক্ষ ও আশ্রয়হীনতার অনুভূতি তাকে এমন দৃঢ় আত্মবিশ্বাসী চরিত্রে রূপান্তরিত করে, যা একদিন পুরো মুঘল সাম্রাজ্যকে স্থিতিশীল করার ভিত্তি তৈরি করে। সম্রাট আকবর অল্প বয়সে সিংহাসনের দায়িত্ব পেয়ে যান। অক্টোবরে 1556 সালে মাত্র 13 বছর বয়সে জালাল উদ্দিন মোহাম্মদ আকবর সম্রাট হন। ভাবতেই অবাক লাগে, একজন কিশোর যার জীবনের বড় অংশই উদ্বাস্তু বিপদের মধ্যে কাটেছে, সে কিভাবে পৃথিবীর বৃহত্তম সাম্রাজ্যগুলোর একটিকে পরিচালনার দায়িত্ব নেয়। কিন্তু ইতিহাস প্রমাণ করেছে যে বয়স কেবল সংখ্যা। সাহস, বুদ্ধি ও দৃঢ় মনোবল থাকলেই একজন মানুষ ইতিহাস গড়ে দিতে পারে। ততদিনে মুঘল সাম্রাজ্য ভাঙনের মুখে। রাজপুতদের বিদ্রোহ, আফগান শক্তির আগমন এবং ভগ্নিশীল আভ্যন্তরীণ প্রশাসন সব মিলিয়ে আকবরের রাজ্য ছিল এক বিশাল বিপদের আগুনে ঝলসানো অবস্থায়। এই অবস্থায় নতুন সম্রাটের দায়িত্ব শুধু শাসন করা নয়, বরং জীবন মৃত্যুর মতো ঝুঁকির মধ্যে সাম্রাজ্যকে টিকে রাখা। কিশোর আকবরের পাশে ছিলেন তার অভিজ্ঞ সেনাপতি বাইরাম খান, যিনি যুদ্ধ, কৌশল ও প্রশাসনে অভিজ্ঞ। বাইরাম খানের নীতি, নির্দেশনা ও সাহচর্যই এই তরুণ সম্রাটকে প্রথম যুদ্ধে দাঁড় করায়। কিন্তু শুধুমাত্র বাইরাম খানের কারণে নয়, আকবরের প্রাকৃতিক নেতৃত্ব, দূরদর্শিতা ও অদম্য মনোবলই তাকে বিপদের মুহূর্তে সাহসী সিদ্ধান্ত নিতে সাহায্য করেছিল। এই বয়সে আকবর শিখেছিলেন, একজন সম্রাট মানে শুধু সিংহাসনে বসা নয়, মানে হল বিপদের মুখোমুখি দাঁড়িয়ে ন্যায্যতা, সাহস ও কৌশল নিয়ে রাজ্য পরিচালনা করা। এমনকি তার চারপাশের প্রভাবশালী রাজনৈতিক শত্রুরাও তাকে ছোট মনে করলেও তিনি নিজের বুদ্ধি ও সহায়তাকারীর মাধ্যমে প্রমাণ করেছিলেন যে একটি যুবকের মনোবল ও দূরদর্শিতা বয়স্কদের চেয়েও শক্তিশালী হতে পারে। এই সময় থেকেই আকবরের মধ্যে নেতৃত্বের বীজ, দূরদর্শী শাসকের গুণাবলী ও মহান ইতিহাস গড়ার স্বপ্ন বিকাশ পেতে শুরু করে। অল্প বয়সে এই শিক্ষা ও অভিজ্ঞতা তাকে পরবর্তী জীবনে ভারতবর্ষের এক ইতিহাস সম্রাটে পরিণত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পানিপথের দ্বিতীয় যুদ্ধ 1556।
1556 সালের নভেম্বরে এক যুগান্তকারী মুহূর্তে ইতিহাসের পাতায় নাম লেখাল পানিপথের দ্বিতীয় যুদ্ধ। মাত্র ১৩ বছর কিশোর সম্রাট আকবর তখন সিংহাসনে বসেছেন, কিন্তু তার সাম্রাজ্য ছিল পুরোপুরি অস্থিতিশীল। চারপাশে বিদ্রোহ, রাজনৈতিক ষড়যন্ত্র ও শত্রুর আক্রমণ সব মিলিয়ে মুঘলদের অবস্থা ছিল সংকটময়। এই সময় এক ভিজ্জ সেনাপতি বাইরাম খান আকবরের পাশে দাঁড়ান। বাইরাম খান কেবল একজন সেনাপতি নয়, তিনি ছিলেন কৌশলী কূটনৈতিক, কড়া অনুশাসক এবং যুদ্ধ জ্ঞান সম্পন্ন নেতা। তিনি জানতেন, যদি পানিপথে মুঘলরা পরাজিত হয় তাহলে কেবল আকবর নয়, পুরো মুঘল সাম্রাজ্য হারিয়ে যাবে। শত্রু ছিলেন হেমচন্দ্র, ওষ্ঠাল, আফগান শাসকের মিশ্র বাহিনী, যারা মুঘলদের সমাপ্তির পরিকল্পনা করেছিল। কিন্তু বাইরাম খানের নেতৃত্বে মুঘল সেনারা সংগঠিত হয়ে যুদ্ধের জন্য প্রস্তুত হয়। যুদ্ধ শুরু হয় দাপটের সঙ্গে। অফেন্সিভ ও ডিফেন্সিভ কৌশল, চতুর কৌশল ও বাহিনী বিন্যাসের মাধ্যমে মুঘলরা শত্রুর আক্রমণ প্রতিহত করে। যুদ্ধের ফলাফল, মুঘলরা জয়ী হয়। হেমচন্দ্র পরাজিত হন এবং মুঘল সাম্রাজ্যের অখণ্ডতা রক্ষা পায়। এই যুদ্ধ কেবল একটি সামরিক বিজয় ছিল না, এটি ছিল মুঘলদের অস্তিত্ব রক্ষার প্রতীক। যদি এই জয় না হতো তাহলে আকবরের সিংহাসন কিশোরের হাতে স্থায়ী হতো না এবং ভারতের ইতিহাসের ধারা পুরোপুরি বদলে যেত। পানিপথের এই বিজয় পরবর্তী সময় আকবরকে আত্মবিশ্বাসী করে তোলে। তিনি শিখেছিলেন, বিজয় কেবল সাহসিকতার উপর নির্ভর করে না, কৌশল, নেতৃত্ব ও সাহসী সিদ্ধান্ত সমান গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে মুঘল সাম্রাজ্য টিকে যায় এবং ইতিহাসের পাতায় প্রথমবার কিশোর সম্রাট আকবরের নেতৃত্বে শক্তি ও স্থিতিশীলতার প্রমাণ লিপিবদ্ধ হয়। অক্টোবরে 1556 সালে মাত্র ১৩ বছর বয়সে জালাল উদ্দিন মোহাম্মদ আকবর সম্রাট হন। ভাবতেই অবাক লাগে, একজন কিশোর যার জীবনের বড় অংশই উদ্বাস্তু বিপদের মধ্যে কাটেছে, সে কিভাবে পৃথিবীর বৃহত্তম সাম্রাজ্যগুলোর একটিকে পরিচালনার দায়িত্ব নেয়। ততদিনে মুঘল সাম্রাজ্য ভাঙনের মুখে। রাজপুতদের বিদ্রোহ, আফগান শক্তির আগমন এবং ভগ্নিশীল আভ্যন্তরীণ প্রশাসন সব মিলিয়ে আকবরের রাজ্য ছিল এক বিশাল বিপদের আগুনে ঝলসানো অবস্থায়। এই অবস্থায় নতুন সম্রাটের দায়িত্ব শুধু শাসন করা নয়, বরং জীবন মৃত্যুর মতো ঝুঁকির মধ্যে সাম্রাজ্যকে টিকে রাখা। কিশোর আকবরের পাশে ছিলেন তার অভিজ্ঞ সেনাপতি বাইরাম খান, যিনি যুদ্ধ, কৌশল ও প্রশাসনে অভিজ্ঞ। বাইরাম খানের নীতি, নির্দেশনা ও সাহচর্যই এই তরুণ সম্রাটকে প্রথম যুদ্ধে দাঁড় করায়। কিন্তু শুধুমাত্র বাইরাম খানের কারণে নয়, আকবরের প্রাকৃতিক নেতৃত্ব, দূরদর্শিতা ও অদম্য মনোবলই তাকে বিপদের মুহূর্তে সাহসী সিদ্ধান্ত নিতে সাহায্য করেছিল। এই বয়সে আকবর শিখেছিলেন, একজন সম্রাট মানে শুধু সিংহাসনে বসা নয়, মানে হল বিপদের মুখোমুখি দাঁড়িয়ে ন্যায্যতা, সাহস ও কৌশল নিয়ে রাজ্য পরিচালনা করা। এমনকি তার চারপাশের প্রভাবশালী রাজনৈতিক শত্রুরাও তাকে ছোট মনে করলেও তিনি নিজের বুদ্ধি ও সহায়তাকারীর মাধ্যমে প্রমাণ করেছিলেন যে একটি যুবকের মনোবল ও দূরদর্শিতা বয়স্কদের চেয়েও শক্তিশালী হতে পারে। এই সময় থেকেই আকবরের মধ্যে নেতৃত্বের বীজ, দূরদর্শী শাসকের গুণাবলী ও মহান ইতিহাস গড়ার স্বপ্ন বিকাশ পেতে শুরু করে। অল্প বয়সে এই শিক্ষা ও অভিজ্ঞতা তাকে পরবর্তী জীবনে ভারতবর্ষের এক ইতিহাস সম্রাটে পরিণত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কঠিন থেকে কৌশলী 1560-এর দশক। 1560-এর দশকে আকবর আর কেবল বাইরাম খানের সাহায্যে রাজ্য পরিচালনা করার মতো শিশু নয়। প্রথম দিকে তিনি যেভাবে তার সেনাপতি ও উপদেষ্টার উপর নির্ভর করতেন, ধীরে ধীরে সেই নির্ভরতা কমতে শুরু করে। যুদ্ধ, বিদ্রোহ ও প্রশাসনের অভিজ্ঞতা তাকে শিশু সম্রাট থেকে কৌশলী নেতার রূপে পরিণত করে। এই সময় আকবর শিখতে থাকেন, কেবল শক্তি দেখানো যথেষ্ট নয়, বুদ্ধি, কূটনীতি ও সময় মতো সিদ্ধান্ত নেওয়াই একজন সম্রাটকে সত্যিকারের ক্ষমতা দেয়। তিনি বুঝতে পারেন, বিদ্রোহ দমন করতে হলে কখনো সরাসরি সংঘর্ষ, কখনো কখনো কৌশলগত বন্ধুত্ব ও বিবেচনামূলক চুক্তি দরকার। এই কৌশলী নীতিগুলো পরে তাকে ভারতবর্ষের সবচেয়ে শক্তিশালী সম্রাটে পরিণত করে। আকবরের এই রূপান্তর কেবল একটি রাজনৈতিক দক্ষতা নয়, এটি প্রমাণ করে যে একটি যুবকের মানসিক দৃঢ়তা, দূরদর্শিতা ও শেখার আগ্রহ তাকে শাসক হিসেবে অবিস্মরণীয় করে তোলে। কঠিন পরিস্থিতি তাকে ভয় দেখায়নি, বরং সেই চ্যালেঞ্জগুলোই তাকে এক অভিজ্ঞ, কৌশলী ও বিবেচনামূলক সম্রাট হিসেবে গড়ে তোলে। রাজপুতদের সঙ্গে বন্ধুত্ব। আকবরের রাজত্বের অন্যতম চমক ছিল তার রাজপুতদের সঙ্গে কৌশলী সম্পর্ক গড়ে তোলা।
তখনকার সময়ে ভারতবর্ষে রাজপুতরা শক্তিশালী, স্বাধীনচেতা এবং যে কোনো সাম্রাজ্যের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াত। সাধারণ সম্রাটরা তাদের সঙ্গে যুদ্ধ করেই শাসন সম্প্রসারণ করত, কিন্তু আকবর ভিন্ন পথ বেছে নেন। তিনি বুঝেছিলেন চিরকাল যুদ্ধ করে কোনো সাম্রাজ্য স্থায়ীভাবে শাসন করা যায় না, তাই যুদ্ধ না করে বন্ধুত্ব ও আত্মীয়তার সম্পর্ক তৈরি করা তার কৌশল। রাজপুত রাজাদের বন্ধ, বিবাহ, রাজকীয় চুক্তি ও সম্মান প্রদর্শনের মাধ্যমে আকবর তাদের পাশে নিয়ে আসেন। উদাহরণ হিসেবে রাজা মানসিংহ এবং জয়মাল প্রমুখ রাজপুত নেতারা তার সাম্রাজ্যের মেরুদণ্ডে পরিণত হন। তারা শুধু সৈন্য বা প্রশাসক ছিলেন না, বরং আকবরের দরবারে তার নীতি, কৌশল ও সংস্কৃতিকে সমর্থন করার মাধ্যমে সাম্রাজ্যকে শক্তিশালী করেন। এই কৌশলিক বন্ধুত্বের কারণে আকবরের সাম্রাজ্য আরও সংহত হয়। প্রতিটি রাজপুত রাজা শুধু প্রজকীয় সমঝোতার অংশ নেননি, বরং তারা আকবরের রাজ্য ব্যবস্থাপনায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। ফলে আকবর যুদ্ধ বিশাল সাম্রাজ্য নির্মাণ। আকবরের নেতৃত্বে মুঘল সাম্রাজ্য দ্রুত এক বিশাল ভূখণ্ডে রূপান্তরিত হয়। তিনি শুধু নিজের শাসন বিস্তার করেননি, বরং একটি সংগঠিত, স্থিতিশীল এবং শক্তিশালী প্রশাসন গড়ে তুলেছিলেন, যা ভারতের ইতিহাসে এক অনন্য অধ্যায় হিসাবে পরিচিত। কাবুল থেকে বাংলার নদীভূমি পর্যন্ত, গুজরাট থেকে দক্ষিণ ভারতের কিছুকাল পর্যন্ত এই সমস্ত অঞ্চল আকবরের সাম্রাজ্যের অন্তর্ভুক্ত। প্রতিটি অঞ্চলকে তিনি এককভাবে শাসন করতেন না, বরং প্রাদেশিক শাসন ব্যবস্থা চালু করেছিলেন, যেখানে স্থানীয় রাজা ও নেতারাজারা নির্দিষ্ট দায়িত্ব পালন করতেন। এটি শুধুমাত্র সাম্রাজ্য সম্প্রসারণই নয়, বরং প্রশাসনের একটি দূরদর্শী পরিকল্পনা। একদিকে আকবর যুদ্ধ ও কূটনীতি দ্বারা নতুন অঞ্চল যোগ করতেন, অন্যদিকে সামাজিক এবং সাংস্কৃতিক নীতি প্রবর্তনের মাধ্যমে জনগণের বিশ্বাস অর্জন করতেন। প্রতিটি নতুন অঞ্চলকে তিনি শুধু দখল করেননি, বরং সেখানে শান্তি, স্থিতিশীলতা এবং অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করেছিলেন। আকবরের এই বৃহৎ সাম্রাজ্য কেবল জমি দখলের হিসাব নয়, এটি ছিল একটি সংহত, শক্তিশালী এবং বৌদ্ধিকভাবে সমৃদ্ধ সাম্রাজ্য, যেখানে সংস্কৃতি, অর্থনীতি, প্রশাসন ও সামরিক শক্তি একসাথে বিকশিত হয়েছিল। এই বিস্তৃত সাম্রাজ্যকেই ইতিহাসে মুঘলদের এক স্বর্ণযুগ হিসাবে মনে করে। মৃত্যু। ১৬০৫ সালের অক্টোবর মাসে, যখন আকবরের বয়স ছিল ৬৩ বছর, তিনি মৃত্যুবরণ করেন। কিন্তু তার মৃত্যু কেবল একটি ব্যক্তির শেষ নয়, এটি ছিল এক দুরন্ত যুগের সমাপ্তি, যা ভারতীয় ইতিহাসে এক অমলিন দাগ রেখে গেছে। আকবরের জীবন কেবল সাম্রাজ্য বিস্তার বা যুদ্ধের গল্প নয়, এটি শক্তি, কৌশল, ন্যায়, সংস্কৃতি ও দূরদর্শিতার এক অনন্য মিশ্রণ। মৃত্যুর পরও তার নাম রয়ে গেছে বিশ্ববাসীর স্মৃতিতে, আকবর দ্য গ্রেট। এই খ্যাতাবের মধ্যে নিহিত আছে তার বিজয়, তার দূরদর্শী প্রশাসন, রাজপুতদের সঙ্গে বন্ধুত্ব, ধর্মীয় সহমর্মিতা, শিল্প ও সংস্কৃতির উন্নতি। সবকিছু মিলিয়ে আকবরকে ইতিহাসে আকবর দ্য গ্রেট হিসাবে চিরস্মরণীয় করে রেখেছে। আকবরের মৃত্যুর পর তার ছেলে জাহাঙ্গীর সিংহাসনে বসলেও আকবরের নীতি, দর্শন ও কৌশল তার উত্তরাধিকারীদের পথপ্রদর্শক হিসেবে কাজ করেছে। প্রতিটি রাজনীতি, সংস্কৃতি ও সামরিক কৌশলে তিনি একটি দীর্ঘস্থায়ী প্রভাব রেখে গিয়েছিলেন। তার জীবনের এই অধ্যায় প্রমাণ করে যে একজন সম্রাটের শক্তি শুধু তার অস্ত্র বা সৈন্যে নয়, তার চিন্তাভাবনা, মানবিকতা ও দূরদর্শিতাতেও নিহিত থাকে। আকবরের জীবন ও কর্ম ভারতীয় ইতিহাসের এক অম্লান যুগের প্রতীক, যা যুগে যুগে অনুপ্রেরণা যোগায়। উপসংহার। সম্রাট আকবরের জীবন ছিল এক অবিশ্বাস্য যাত্রা। শৈশবের অনাথত্ব থেকে শুরু করে কিশোর বয়সে সিংহাসন গ্রহণ, বিপদকে জয় করা, কৌশলী শাসক হওয়া এবং শেষ পর্যন্ত বিশাল, শক্তিশালী ও সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ সাম্রাজ্য গড়ে তোলা। তার নেতৃত্ব কেবল যুদ্ধ ও ক্ষমতার ওপর নির্ভর করত না, বরং কৌশল, মানবিকতা, ধর্মীয় সহমর্মিতা, সংস্কৃতি ও বিদ্যার প্রতি আগ্রহ তার সবচেয়ে বড় শক্তি ছিল। রাজপুতদের সঙ্গে বন্ধুত্ব, দ্বীন-ই-ইলাহি প্রতিষ্ঠা, শিল্প ও সঙ্গীতের পৃষ্ঠপোষকতা সবকিছু মিলে আকবরকে ইতিহাসে আকবর দ্য গ্রেট হিসাবে চিরস্মরণীয় করে রেখেছে। আকবরের জীবন আমাদের শেখায় যে
একজন মহান নেতা শুধুমাত্র শক্তিশালী নন, তিনি বুদ্ধিমান, ন্যায়পরায়ণ এবং দূরদর্শী হতে হয়।